কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থের অন্তর্গত গদ্য কবিতা ফুল স্বর্গ। লোকটি নেহাত বেকার ছিল, তার কোনো কাজ ছিল না, কেবল শখ ছিল নানা রকমের। সে ছোট ছোট কাঠের চৌকোয় মাটি ঢেলে তার উপরে ছোট ছোট ঝিনুক সাজাতো। দূর থেকে দেখে মনে হতো যেন এলোমেলো একটা ছবি, তার মধ্যে পাখির ঝাঁক কিংবা এবড়ো খেবড়ো মাঠ, তাতে গরু চড়ছে, কিংবা উঁচু নিচু পাহাড়, তার গায়ে ওটা বুঝি ঝর্ণা হবে, কিংবা পায়ে চলা পথ। বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনার সীমা ছিল না। সে মাঝে মাঝেই পণ করত পাগলামি ছেড়ে দেবে, কিন্তু পাগলামি তাকে ছাড়তো না। কোনো কোনো ছেলে আছে সারা বছর পড়ায় ফাঁকি দেয়, অথচ পরীক্ষায় খামাকা পাশ করে ফেলে। এরও সেই দশা হলো। সমস্ত জীবনটা অকাজে কাটিয়ে মৃত্যুর পরে খবর পেলে তার স্বর্গে যাওয়া মঞ্জুর। কিন্তু নিয়তি স্বর্গের পথেও মানুষের সঙ্গ ছাড়ে না। দুধগুলো ভুল করে তাকে কেজুলোকের স্বর্গে রেখে এলে। এখানে সবই আছে, কেবল অবকাশ নেই। এখানে পুরুষেরা বলছে হাঁপ ছাড়বার সময় কোথা, মেয়েরা বলছে চললুম ভাই, কাজ রয়েছে করে। সবাই বলে সময়ের মূল্য আছে, কেউ বলে না সময় অমূল্য। আর তো পারি না বলে সবাই আক্ষেপ করে, আর ভারী খুশি হয়। খেটে খেটে হয়রান হলো, এই নালিশটাই সেখানকার সঙ্গীত। এ বেচারা কোথাও ফাঁক পায় না, খাপ খায় না, অন্যমনস্ক হয়ে পথ চলে, তাতে ব্যস্ত লোকের পথ আটক করে। চাদরটি পেতে আরাম করে যেখানেই বসতে যায়, শোনে সেটি ফসলের ক্ষেত, বীজ পোতা হয়ে গেছে, কেবল উঠে যেতে হয়, সরে যেতে হয়। একটি ভারী ব্যস্ত মেয়ে স্বর্গের উৎসতলা থেকে রোজ জল নিতে আসে। পথ দিয়ে সে চলে যায় যেন সেতারের দ্রুত তালের গতের মতো। তাড়াতাড়ি সে এলো খোপাটি বেঁধে নিয়েছে, তবুও দু চারটে দুরন্ত অলোক তার কপালের ওপর ঝুঁকে পড়ে তার কালো চোখের তারা দুটি দেখবে বলে উঁকি মারছে। স্বর্গীয় বেকার লোকটি পথের একপাশে দাঁড়িয়ে, চঞ্চল ঝর্ণার পাশে তমাল গাছটির মতো স্থির। জানলা দিয়ে ভিক্ষুককে দেখে রাজকন্যার যেমন দয়া হয়, একে দেখে মেয়েটিরও তেমনি দয়া হলো। আহা, তোমার হাতে বুঝি কোনো কাজ নেই? নিঃশ্বাস ছেড়ে বেকার লোকটি বলল, কাজ করবো তার সময় নেই। মেয়েটি ওর কথা কিছুই বুঝতে পারলে না। জিজ্ঞাসা করলে, আমার হাত থেকে কিছু কাজ নিতে চাও? বেকার বললে, তোমার হাত থেকে কাজ নেব বলেই তো দাঁড়িয়ে আছি। কি কাজ দেব? তুমি যে খরা কাকে করে জল দিয়ে যাও, তার থেকে একটি যদি আমাকে দিতে পারো। ঘোড়া নিয়ে কি করবে? জল তুলবে? না, তাতে চিত্র করব। মেয়েটি বিরক্ত হয়ে বললে, আমি চললুম, আমার কাজ আছে। কিন্তু বেকার লোকের সঙ্গে কেজলোকে পারবে কেন? রোজ উৎসতলায় তাদের দেখা হয়, আর রোজ সেই একই কথা। তোমার কাঠের একটি ঘোড়া আমাকে দিতে পারো, তাতে চিত্র করব। হার মানতে হলো। ঘোড়া দিলে। বেকার লোকটি সেটিকে নিয়ে আঁকতে লাগলে কত রঙের পাখ, কত রেখার ঘের। আঁকা শেষ হলে মেয়েটি ঘোড়াটি তুলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে। জিজ্ঞাসা করলে, এর মানে? বেকার লোকটি বললে, এর কোনো মানে নেই। ঘোড়াটি নিয়ে মেয়েটি ঘরে ফিরে গেল। সবার চোখের আড়ালে বসে নানা রঙের আলোয় নানা রকমে সে ঘোড়াটিকে হেলিয়ে ঘুরিয়ে দেখলে। রাত্রে বারবার বিছানা ছেড়ে উঠে দীপ জেলে
এক কোণে চুপ করে বসে সেই চিত্রটা দেখতে লাগলো। তার এই বয়সে সেই প্রথম এমন কিছু দেখলে যার কোনো মানে নেই। পরদিন সকালে যখন সে উচ্চতলায় এলো, তখন তার পায়ে চলার ব্যস্ততায় যেন একটু বাধা পড়েছে। পা দুটি চলতে চলতে যেন আনমনা হয়ে ভাবছে, যা ভাবছে তার কোনো মানে নেই। সেদিনও বেকার লোকটি একপাশে দাঁড়িয়ে মেয়েটি তাকে জিজ্ঞাসা করলে, কিছু চাও? হ্যাঁ, তোমার হাত থেকে আরো কিছু কাজ চাই। কি কাজ দেব? যদি রাজি হও, নানা রঙের সুতো দিয়ে তোমার বেনি বাঁধবার দড়ি তৈরি করে দিতে পারি। কি হবে? কিছুই হবে না। নানা রঙের সুতো দিয়ে নানা কাজ করা দড়ি তৈরি হলো। এখন থেকে আয়না হাতে নিয়ে বেনি বাঁধবার সময় মেয়েটির অনেক সময় লাগে। কাজ করে থাকে, বেলা যায় বয়ে। এদিকে কেজলোকের স্বর্গে কাজের ফাঁকে বড় বড় ফাঁক পড়তে লাগলো। কান্নার গান দিয়ে সেই ফাঁক ভরে উঠল। প্রবীণ লোকেরা ভারী চিন্তিত হয়ে পড়লে। সভা ডাকলে। তারা বললে, এখানকার ইতিহাসে এমন কাণ্ড কখনো ঘটেনি। স্বর্গের দূত এসে তার ভুল স্বীকার করলে। বললে, ভুল লোককে ভুল স্বর্গে আনা হয়েছে। ভুল লোকটিকে সভায় আনা হলো। তার রঙিন পাগড়ি আর কোমরবন্ধের বাহার দেখে সবাই বুঝতে পারলে বিষম ভুল হয়েছে। প্রবীণ সভাপতি তাকে বললে, তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে। সে তার রঙের ঝুলি আর তুলি কোমরে বেঁধে নিয়ে হাঁপ ছেড়ে বললে, তবে চললুম। মেয়েটি এসে বললে, আমিও যাব। প্রবীণ সভাপতি কেমন অন্যমনস্ক হয়ে গেল। তার জীবনে এই প্রথম সে দেখলে এমন একটা কাণ্ড যার কোনো মানেই নেই।